স্বৈরাচারী শাসকেরা সাধারণত সরাসরি কোনো খুনের আদেশে স্বাক্ষর করেন না। তাদের নির্দেশগুলো থাকে প্রতীকী বা গোপনীয়তার চাদরে ঢাকা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি স্বতন্ত্র। এটি এমন একটা আইনি বয়ান তৈরি করেছে যা ইতিহাসের যে কোনো স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দুর্ভেদ্য। একুশ শতকের এই ডিজিটাল সময় স্বৈরাচারী শাসকদের জন্য এক বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির নিখুঁত নজরদারিতে এখন অপরাধ গোপন করা প্রায় অসম্ভব। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে যা ঘটেছে তা কেবল একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান নয়, এটি আন্তর্জাতিক অপরাধ আইনের ইতিহাসেরও একটা নতুন মাইলফলক। নুরেনবার্গ থেকে হেগ, সবখানেই মানবতা বিরোধী অপরাধের বিচারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শীর্ষ নেতৃত্বের অপরাধমূলক অভিপ্রায় বা খুনের সরাসরি নির্দেশ প্রমাণ করা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ফাঁস হওয়া অডিও এবং শীর্ষ কর্মকর্তাদের জবানবন্দি এই চিরচেনা আইনি সমীকরণকে একদম সহজ করে দিয়েছে। স্বৈরাচারী শাসকেরা সাধারণত সরাসরি কোনো খুনের আদেশে স্বাক্ষর করেন না। তাদের নির্দেশগুলো থাকে প্রতীকী বা গোপনীয়তার চাদরে ঢাকা। ফলে আন্তর্জাতিক আদালতগুলোকে এতদিন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য আর বিক্ষিপ্ত নথিপত্র একত্র করে একটা অখণ্ড চিত্র নির্মাণ করতে হতো। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জুলাই আগস্টের লড়াইয়ের 3 ধরনের স্বীকারোক্তির একটা শক্তিশালী সমন্বয় ঘটেছে। প্রথমটি হলো প্রামাণ্য স্বীকারোক্তি। শেখ হাসিনার সেই অডিও রেকর্ড যেখানে তিনি লেথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দিচ্ছেন এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার হুকুম দিচ্ছেন, এইসব আজ বিশ্ব গণমাধ্যমে ফরেনসিক্যালি প্রমাণিত। এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া একটি নীতিগত খুনের সিদ্ধান্তের অকাট্য দলিল। দ্বিতীয়ত, এই আইনি লড়াইয়ের সবচেয়ে নাটকীয় এবং শক্তিশালী উপাদান হলো তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হতে সম্মত হওয়ার ঘটনা। একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান যখন স্বীকার করেন যে তারা বিচ্ছিন্নভাবে নয় বরং ওপরের নির্দেশে একটা সুসংগঠিত কাঠামোগত ভাবে মানুষ হত্যা করেছেন, তখন শীর্ষ নেতৃত্বের দায় বা সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করা সহজ হয়ে যায়। এটি অপরাধীর সেই পুরাতন অজুহাত, আমি জানতাম না কিংবা মাঠ পর্যায়ের অতি উৎসাহী পুলিশ গুলি চালিয়েছে, এই সমস্ত দাবিকে আস্থা করে নিক্ষেপ করে। তৃতীয় উপাদানটি হলো সরকারের মন্ত্রীদের দেওয়া অনিচ্ছাকৃত স্বীকারোক্তি। আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে তারা যে সহিংসতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছিলেন আন্তর্জাতিক আইনের চোখে, তাই এই অপরাধের প্রমাণ। কারণ এটি প্রমাণ করে যে রাষ্ট্র পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে শত্রু হিসেবে চিহ্নিত করেছিল এবং তাদের বিরুদ্ধে বল প্রয়োগকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেছিল। হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ গায়েব করা কিংবা আহতদের চিকিৎসায় বাধা দেওয়ার প্রতিটি পদক্ষেপ এখন অপরাধ ঢাকার সম্মিলিত চেষ্টার প্রমাণ হিসেবে ইতিহাসের পাতায় জমা হয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নুরেমবার্গ বিচারে নাৎসিদের আমলাতান্ত্রিক নথি ছিল প্রচুর, কিন্তু হিটলারের নিজের কণ্ঠে সরাসরি খুনের নির্দেশ পাওয়া যায় নাই। আবার রুয়ান্ডা গণহত্যার বিচারে প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি এসেছিল অপরাধ সংঘটিত হওয়ার অনেক পরে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি স্বতন্ত্র। এখানে একই সাথে শীর্ষ নেতাদের নির্দেশ অডিও আর সেই নির্দেশ বাস্তবায়নকারী সংস্থার প্রধানের জবানবন্দি উভয়ই বিদ্যমান। এটি এমন একটা আইনি বয়ান তৈরি করেছে যা ইতিহাসের যে কোনো স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দুর্ভেদ্য। প্রযুক্তির মাধ্যমে ধারণকৃত অসতর্ক মুহূর্তের সত্য এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আসা স্বীকারোক্তি যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন তা হয়ে ওঠে বিচারের সবচেয়ে অকাট্য হাতিয়ার। জুলাইয়ের প্রতিটি শহীদের রক্ত আর রাজপথের ফুটেজ আজ বিচারের কাঠগড়ায় স্বৈরাচারকে নগ্ন করে দিচ্ছে। এই বিচার প্রক্রিয়াটি কেবল বাংলাদেশের জন্যই একটি ঐতিহাসিক মাইলফলক হবে এমন না, বরং আন্তর্জাতিক প্রাঙ্গণেও মানবতা বিরোধী অপরাধের বিচারে একটা নতুন বৈশ্বিক মানদণ্ড স্থাপন করবে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।